সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় ফ্রোজেন শোল্ডারের কারণ ও চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার। ফ্রোজেন শোল্ডারের যেহেতু আজকের টপিক রাখা হচ্ছে, ফ্রোজেন শোল্ডার আসলে কি? জি, তো ধন্যবাদ। দেখেন, ফ্রোজেন শোল্ডারটা এখন এই যে বিশেষ করে শীত তো চলে গেল, শীতের সময় আসলে পেশেন্টটা খুব কষ্ট পেয়ে যায়, শীতের সময় প্রকোপটা অনেক বাড়ে। তাছাড়া যে আমরা যদি প্যাথোলজির দিকে লক্ষ্য করি, যে পেইন ইন দ্য শোল্ডার জয়েন্ট, এখন ফ্রোজেন শোল্ডার নাম শুনলে কি মনে হচ্ছে আমাদের? যে ফ্রিজ হয়ে যাচ্ছে। ফ্রিজে যেমন একটা পানি যদি রাখা হয় কি হয়ে যায়? বরফ হয়ে যায়। আমাদের এই যে শোল্ডার জয়েন্ট বা কাঁধটা, এটা আসলে এরকমটি হয়, অর্থাৎ যখন কোনো মুভমেন্ট করতে যায় কোনো দিকে মুভমেন্ট করতে পারে না, পারলে অনেক কষ্ট হয়। এটা কারণ হচ্ছে আমাদের এই যে হাড়টা, এটাকে আমরা বলি হিউমেরাস, এখানে আছে গ্লিনয়েড ক্যাভিটি স্ক্যাপুলা, এটার ভিতরে এটা ঢুকানো থাকে এবং এটা ক্যাপসুল দ্বারা অ্যাঙ্কর করা থাকে। ফ্রোজেন শোল্ডারে যেটা হয়, এই যে ক্যাপসুলটা এটা শিঙ্ক করে ছোট হয়ে যায়। আমরা যখন মুভমেন্ট করি এভাবে, তখন এটা কিন্তু বড় হয়। আচ্ছা, হটেবার যখন ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, তখন যখন মুভমেন্ট করি এই যে ক্যাপসুলটা এটা কোনো দিকে যাচ্ছে না, এটা কিন্তু এই জন্য এটা অনেক সময় মেডিকেল ভাষায় বলা হয় ক্যাপসুলাইটিস, অর্থাৎ ক্যাপসুলে ইনফ্লামেশন। এবং এটা তিনটা স্টেজ রয়েছে। আমরা বলি ফ্রিজিং স্টেজ, যখন খুব প্রচন্ড রকমের পেইন হয় ইনফ্লামেটরি স্টেজে। এরপরে দেখা যায় ফ্রিজিংও থাকে, আবার রেস্ট্রিক্টেড মুভমেন্টও থাকে। আমরা বলি ফ্রোজেন, ফ্রিজিং, ফ্রোজেন। আরেকটাকে বলি আমরা রিকভারি স্টেজ। এই তিনটে স্টেজে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা ডেভেলপড হয়। এখন কথা হচ্ছে আরেকটা কারণে হতে পারে, আমরা যদি এমআরআই করি তাহলে দেখবো যে এখানে সাইনোভিয়ার শীট আছে একটা, এটা রক্তিম বর্ণ হয়ে গেছে, আর ক্যাপসুলটা এইভাবে সেটাও লাল বর্ণ হয়ে গেছে। অবশ্যই এটা অ্যাকুইট স্টেজ আমরা পাবো, বাট যদি পেশেন্টে এমন হয় যে সাব অ্যাকুইট, অর্থাৎ বেশ কিছুদিন পরে আসছে, সেক্ষেত্রে হয়তো আমরা এমআরআই করলে এটা পাবো না, বাট রেস্ট্রিক্টেড মুভমেন্টটা পাবো এবং পেইনফুল মুভমেন্ট পাবো। সেই ক্ষেত্রে আসলে সবচেয়ে মজার কথা, এই জায়গায় কিন্তু কোনো ঔষধ বা ইনজেকশনের কোনো রোল নেই। আচ্ছা, তাহলে কি করতে হবে? যেটা আমরা এসপি হসপিটালে সবসময় এমফাসিস দিয়ে থাকি, যে প্রথমে দেখতে হবে যে এই ফ্রোজেন শোল্ডারের কোন স্টেজে রয়েছে। এটা কি অ্যাকুইট স্টেজে না সাব অ্যাকুইট অথবা ক্রনিক স্টেজ, যেটাকে আমরা বলতেছি ফ্রিজিং, ফ্রোজে অথবা রিকভারি স্টেজ। এর জন্য কি এমআরআই প্রয়োজন? হ্যাঁ, প্রথমে যদি কারণ হচ্ছে যদি অ্যাকুইট স্টেজ হয় মাস্ট এমআরআই করতে হবে, কারণ এখানে দুটো স্ট্রাকচারে ইনভলভমেন্ট হয়, একটা হলো ক্যাপসুল আর একটা সাইনোভিয়াল শীট। যদি এরকমটি হয় যে তার প্রাথমিক অর্থাৎ অ্যাকুইট স্টেজে আসছে, তাহলে এমআরআই দেখলে আমাদের কনফার্ম আমরা হতে পারবো যে আসলে তার আসলেই ফ্রোজেন শোল্ডার হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় শোল্ডার পেইন হচ্ছে কিন্তু অন্য কারণে হতে পারে। হয়তো পেশেন্ট মনে করতেছে যে তার আসলে ফ্রোজেন শোল্ডার বা এরকম কিছু একটা, বাট আসলে তার ফ্রোজেন শোল্ডার না, অন্য কারণে হতে পারে। আসলে যেমন আমরা সবসময় এসপি হসপিটালে একটা কথা বলে থাকি যে রোগের কারণটাকে আইডেন্টিফাই করতে হবে, যে এখানে ফ্রোজেন শোল্ডার যেটা আমি দুটো স্ট্রাকচারের কথা বললাম, যে ক্যাপসুল এবং সাইনোভিয়াল শীট, এটা না হয় এমনটিও তো হতে পারে যে এখানে কোনো প্যাথোলজি রয়েছে, তাহলে লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু আলাদা হবে। তবে আসার কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় পেশেন্টের, সেটা হচ্ছে যে তাদের আসলে হয়তোবা ক্যাপসুলের লিমিটেশন হয়, অর্থাৎ এটা শিং করে ছোট হয়ে যায়, অথবা সাইনোভিয়াল শীটটাকে ইনফ্লাম হয়, অথবা দুটো একাত্রই হতে পারে। তাহলে সমাধান কি? সমাধান অতি সহজ, কারণ এখানে আমরা যেহেতু দেখেছি যে ক্যাপসুলটা শর্টেন হয়ে গেছে, তাহলে ক্যাপসুলটাকে স্ট্রেচিং করবো। তাই স্ট্রেচিং তো কোনো মেডিসিনে হবে না, কোনো ইনজেকশনও হবে না, কোনো অপারেশনও হবে না, তাহলে সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। এই জন্য প্রথমে যেটা করতে হবে, অবশ্যই বারবার এটাকে আমরা এমফাসিস দিই এসপি হসপিটালে, যে এই ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য দরকার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট, যিনি কনফার্ম করবেন যে আসলে কি কারণে ব্যথা। যদি ফ্রোজেন শোল্ডার এই ক্ষেত্রে কনফার্ম হয়, তাহলে সিম্পল ট্রিটমেন্ট, জাস্ট ক্যাপসুলটাকে স্ট্রেচিং করে দিতে মুভমেন্টটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে পরীক্ষিত যে পেশেন্টকে যদি 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ জাস্ট স্ট্রেচিং করে, এনাফ। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে আপনি যে বলেন এমআরআই এর কথা, কিন্তু ফ্রোজেন শোল্ডার হলেই তো সবাই এমআরআই করবে না, আর এমআরআই এর বিষয়ে কিন্তু অনেকের ভয় কাজ করে। সেক্ষেত্রে করণীয় কি? এসপি হসপিটালে কোনো সুযোগ সুবিধা আছে? খুব মজার কথা যে আমাদের এসপি হসপিটালে শুধু এমআরআই করার জন্যই আসে যারা ভয় পাচ্ছে। এখন কেন আসতেছে? কারণ ম্যাক্সিমাম জায়গায় এমআরআইটা হচ্ছে ক্লোজড এমআরআই, বাট হোয়াটএভার এসপি হসপিটালে যে এমআরআইটা, এটা হচ্ছে ওপেন,
এখানে ছোট থেকে শুরু করে বয়স্ক যাদের ফোবিয়া রয়েছে, অনেক কার্ডিয়াক পেশেন্ট আছে যারা ভয় পাচ্ছে, অনেক অ্যাজমাটিক পেশেন্ট আছে যারা শ্বাসকষ্ট হচ্ছে, বা অনেকে নর্মালি সাফোকেশন থাকে তাদের ক্ষেত্রে, অথবা মেটাল থাকে, অনেকে ভয় পায় যে মেটালে অনেক সময় সমস্যা হবে। এই ধরনের যাদের ফোবিয়া বা সমস্যা রয়েছে, জটিলতা, এসপি হসপিটালের যে এমআরআই, এই এমআরআই গুলি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তারা করতে পারে এবং কোনো সমস্যাই হচ্ছে না। যার জন্য অনেক সময় শুধু ট্রিটমেন্ট না, ডায়াগনোসিস করার পারপাসে যদি এমআরআই করার জন্য কিন্তু এসপি হসপিটাল আসে। এটা আসলে দর্শকের জন্য খুবই একটা সুখবর। জি ধন্যবাদ স্যার। স্যার, কত বছর বয়সী মানুষের ফ্রোজেন শোল্ডার হতে পারে? ধন্যবাদ। সাধারণত দেখা যাচ্ছে আমাদের বইয়ের ভাষায় বা রিসার্চে সেটা হলো আসলে 50 আপ ইউজুয়ালি, বাট যে কোনো বয়সে হতে পারে। বর্তমানে কিন্তু 30 বছরের ছেলে মেয়েদের যে কোনো বয়সে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে তাহলে 30 বছরে বা 40 বছরে? এটার কারণ হচ্ছে যদি এমনটি হয় যে তার আগে থেকে ট্রমাটিক কোনো কাজ ছিল, অর্থাৎ এখানে কোনো আঘাত পেয়েছিল বা পড়ে গিয়েছিল, অথবা কোনো সার্জারি ছিল, অথবা তার ডায়াবেটিসে আক্রান্ত সে। কারণ ডায়াবেটিক পেশেন্টের যে সেকেন্ডারি কমপ্লিকেশন আমরা বলি সেটা হচ্ছে যে এই ফ্রোজেন শোল্ডার, এবং রিসার্চে দেখা যাচ্ছে যে প্রায় 65% যে ফ্রোজেন শোল্ডার ডেভেলপড হয় এটা শুধু ডায়াবেটিক পেশেন্ট তাদেরই হয়, কম বেশি সিভিয়ারিটি যাই হোক না কেন আসলে। এবং দেখা যাচ্ছে ডায়াবেটিক লেভেলটা যখন বেড়ে যায় পেইনের সিভিয়ারিটি তত বেড়ে যায়। এটা হচ্ছে পেইনের সাথে সম্পৃক্ত। এবং ডায়াবেটিক পেশেন্টের কেন হবে আবার, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন তাদের এরকম ডায়াবেটিক পেশেন্ট পেইনটা বেড়ে যায় তখন তারা মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়, পেইনের জন্য তারা মুভমেন্ট করে না। আর মুভমেন্ট যখন না করে, এই ক্যাপসুল বা আমাদের মাসেলসগুলো হলো কন্ট্যাক্টের এলিমেন্ট, রাবারের মতো। এটা যখনই আপনি মুভমেন্ট না করবেন আস্তে 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 ছোট হয়ে যায়। স্ট্রেচিং যখন পাচ্ছি না, নর্মাল মুভমেন্ট, তখনই কিন্তু এটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যায়, একসময় লিমিটেড হয়ে যায়। এবং যতই তাদের পেইন বাড়তে থাকে তারা আরো গুটিয়ে নেয়, এবং একসময় দেখা যায় এত সিভিয়ার পর্যায়ে দেয় যে ধরাই যাচ্ছে না কোনো দিকে মুভমেন্ট। এই জন্য বলা হয় যে ডায়াবেটিক পেশেন্ট বা দীর্ঘদিনে যদি এইভাবে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, অল ডিরেকশনাল মুভমেন্ট অফ শোল্ডার জয়েন্ট লিমিটেড হয়ে যায়। কারণ শোল্ডার জয়েন্টে কিন্তু একমাত্র এটাকে আমরা বলি বল অ্যান্ড সকেট ভ্যারাইটি বা সাইনোভিয়াল জয়েন্ট, 6টা মুভমেন্ট এখানে। এই জন্য অল ডিরেকশনাল মুভমেন্টই লস হয়ে যায়, যার জন্য ফ্রিজ জিনিস রাখলে যেমন এটা জমাট বেঁধে যায়, ওই নাম অনুযায়ী কিন্তু এটা হয়েছে ফ্রোজেন শোল্ডার, একদম জমাট বেঁধে যাচ্ছে, কোনো দিকেই নেওয়া যাচ্ছে না। স্যার, যাদের ফ্রোজেন শোল্ডার আছে অনেক সময় কিন্তু নামাজ পড়তে গেলেও তাদের কষ্ট হয়, সেক্ষেত্রে করণীয় কি? জি, এখানে দেখেন নামাজ পড়তে গেলে কষ্ট হবে, তাদের চুল আঁচড়াতে গেলে কষ্ট হবে, বোতাম লাগাতে গেলে কষ্ট হবে, মানি ব্যাগ রাখতে কষ্ট হবে, নর্মাল যে ড্রেস আপ করতে কষ্ট হবে, সব দিয়ে, কারণ মুভমেন্ট তো অল আর রেস্ট্রিক্টেড। সমাধান খুব সহজ। গোসল করার সময় সাবান তারা ইউজ করতে পারছে না, শ্যাম্পু ইউজ করতে পারছে না, অর্থাৎ তাদের যে এডিএল মানে আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, প্রত্যেকটা কাজে কিন্তু কম বেশি বা হাইজিনিক মেনটেন করা সবকিছুতে কিন্তু হ্যাম্পার সৃষ্টি করতেছে। সমাধান একমাত্র হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। এখানে ক্যাপসুলটা যেটা সেটাকে আমরা স্ট্রেচিং করে দিই, যখন স্ট্রেচিং করে যখন বেড়ে যায় ক্যাপসুলটা তখন মুভমেন্ট ফ্রি হয়ে যায়। এই জন্য বলা হয় যে ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট কখনোই কোনো স্টেরয়েড ইনজেকশন অথবা ব্যথানাশক ঔষধ, ইভেন কি সার্জারি করে কোনো লাভ হচ্ছে না। এখানে একমাত্র রেমেডি হচ্ছে ফিজিওথেরাপি। এখানে শুধু ক্যাপসুলটাকে স্ট্রেচিং করে, সাইনোভিয়াল শিটটাকে স্ট্রেচিং করে দেওয়া হয়, এবং অনেক সময় মাসেল লিমিটেশন হয়ে এর সাথে মাসেলের স্পাজম থাকে, এগুলোকেও লিমিটেড থেকে আস্তে আস্তে প্রসারিত করে দেওয়া। আমরা বলি যে লংজিভিটি বা স্ট্রেচিং ইলংগেশন করা হয়। এই ইলংগেশনটা যখন করা হয় তখন কিন্তু তার মুভমেন্টটা আগের মতোই নরমাল হয়ে যায়। স্যার, ফ্রোজেন শোল্ডার হলে আমি অনেককেই কিন্তু দেখেছি যে অনেক সময় যে ব্যথা নাশক কিছু বাম আছে না, সেই বাম লাগাচ্ছে, তো এটা আসলে কতটুকু কার্যকরী? না দেখেন, একটা হচ্ছে যে বাম লাগানো হচ্ছে, অনেকে গরম শেক নিচ্ছে, তাতে কিছু আরাম লাগে। আরাম এবং ট্রিটমেন্ট, ভালো লাগা এবং ভালো হওয়া, আমরা সবসময় বলি দুই জিনিস। হ্যাঁ, যেমন মনে করেন আপনার কোনো রোগ নেই, আপনাকে যদি মাসাজ করে দেয় ভালো লাগবে না? জি, জাস্ট লাইক দিস। এখন এখানে ব্যথা, একটু বাম লাগালেন, এক্সটার্নাল ইউজ কিন্তু উপরে আপনি লাগালেন, স্কিনে লাগলো, তাতে কি হলো, এখানে হয়তো একটু নামনেস করে রাখলে একটু আরাম ফিল করলেন। হঠাৎ ঘটনা ঘটে আছে কোথায়, একটু আমি প্যাথোলজি বললাম, তার ক্যাপসুলটা শর্ট হয়ে আছে, তার সাইনোভিয়াল শিটটা ওখানে শিরিং করে আছে, এইটাকে যে পর্যন্ত আপনি কারেকশন না করতে পারবেন সেই পর্যন্ত কিন্তু কোনো সমাধান নাই। জাস্ট ওই ব্যথানাশক ঔষধের একই কাজ, যখন ঔষধটা খাচ্ছেন তখন ঔষধে কি করছে, তাকে নামনেস করে রাখছে, একটু উপশম হচ্ছে, তার হয়তো একটু ভালো লাগছে। এবং এইভাবে দীর্ঘদিন যদি আপনি ব্যথানাশক ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে, যেটা বিশেষ করে কিডনির উপর বিশাল প্রভাব ফেলে। যার জন্য আমরা সবসময় বলি যে কি কারণে হয়েছে শোল্ডার পেইন হোক অথবা ফ্রোজেন শোল্ডার হোক, কারণটা যদি আইডেন্টিফাই করা হয়, সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে ব্যথানাশক অথবা স্টেরয়েড ইনজেকশন অথবা সার্জারি প্রায়শই দরকার হয় না, খুব কম ক্ষেত্রেই দরকার হয়। তবে ডায়াগনোসিস কনফার্ম হলে এবং এখানে যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট একমাত্র ফিজিওথেরাপি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন
এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা কো স্পন্সার্ড বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।